নিজেকে বুঝতে শেখো, কারণ অন্যরা কখনোই তোমার হৃদয়ের ভার জানবে না। তোমার হাসির ভেতরের কান্না কিংবা রাতের নিঃশব্দে জমে থাকা অনুশোচনা কেউ দেখবে না, শুনবেও না। তাই সময় পেলেই নিজের সাথে কথা বলো, হৃদয়ের কথাগুলো মূল্য দাও। কেউ না বুঝলেও অন্তত তুমি যেন নিজেকে বোঝো। কখনো কখনো ক্লান্তি মনকে ভেঙে দিতে চায়। মনের মাঝে হাজারো প্রশ্ন এসে ভর করে, কেন এত বোঝা আমাকেই নিতে হয়? তখন মনে রেখো, শক্তি ভেতরেই জন্ম নেয়। বাইরের শব্দ থামালেই তুমি শুনবে নিজের সাহস, যা শুধু চাপা পড়েছিল, হারায়নি কোনোদিনও। আর যখন নিজেকে চিনে ফেলবে গভীরভাবে, পৃথিবীর বিচার কম লাগবে, স্থিরতা বাড়বে নীরবে। দুঃখ আসবে যাবে, কিন্তু টলাতে পারবে না তোমার আত্মাকে। কারণ তুমি তখন জানবে, নিজেকে বোঝা মানে অর্ধেক যুদ্ধ জিতে ফেলা। তাই সব কিছু বাদ দিয়ে নিজেকে বুঝতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওটি সকালবেলার নাস্তার পর্ব থেকেই শুরু করেছি। বেশ কয়েকদিন যাবৎ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আর অসুস্থ থাকায় ঠিকঠাক সকালবেলা নাস্তাও তৈরি করছি না। বাহির রেস্টুরেন্ট থেকে বেশি আনানো হচ্ছে, কখনো বা ব্রেড নিয়ে আসি, সেটা দিয়েই সকালের নাস্তার পর্বটা শেষ করি। প্রতিদিন বাইরের নাস্তা ভালো লাগে না, তাই ভাবলাম না আজকে একটু বাসায় নাস্তা তৈরি করে নিই। যদিও শরীর খুব একটা ভালো না, তারপরে কি আর করার, প্রতিদিন এক ধরনের খাবার খেতেও কিন্তু ভালো লাগে না। বাইরের খাবার সাধারণত অনেকটা বাধ্য হয়েই খাই। বাসার খাবারই সব থেকে বেশি ভালো লাগে, আর বাচ্চারাও পছন্দ করে। তো কি আর করার, মাঝে মাঝে বিপদে পড়লেই আর কি বাহির থেকে খাবার আনানো হয়। তো প্রথমে হচ্ছে সকালবেলায় আগে আমি ভাজিটা তৈরি করে নিয়েছি, আর এরপর অন্য চুলায় এক এক করে রুটিগুলো ভেজে নিয়েছি, আর এখন সব শেষে ডিম পোস্ট করে নিলাম। খুব সিম্পলভাবে আমি সকালে নাস্তাটা করি। এর থেকে অনেক বেশি কিছু মিষ্টি ফল এগুলো কখনোই বাচ্চারা পছন্দ করে না, আর সকালবেলা তো এমনিতেই খাবে না। তো সেই কারণে আমি শুধুমাত্র রুটি, ভাজি, ডিমটাই বেশি করি। আর এরপরে হচ্ছে কিছুক্ষণ পরে আমরা চা বা কফি তৈরি করে খেয়ে নিই। যদিও সেটা খুবই কম আমার ভিডিও করা হয়, কারণ সেটা অফ ক্যামেরায় বেশি করা হয়। তো এখন হচ্ছে নাস্তাগুলো আমি টেবিলে দিয়ে দিলাম। ছেলেটা আমার এখনও ঘুমাচ্ছে, ও একটু ওঠে দেরি করে। সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে। তো ফজরের নামাজ পড়ে আবার ও কিছুক্ষণ শুয়ে থাকে। ওর একটু ঘুম বেশি, তাই সকালবেলা উঠতে একটু দেরি করে। আর যেদিন সকালবেলা প্রাইভেট থাকে সেদিন তো অনেক জোর করে তারপর উঠিয়ে প্রাইভেটের জন্য পাঠিয়ে দেই। তো আজকে হচ্ছে এখন আমি, আপনাদের ভাইয়া আর মেয়ে নাস্তা করে নিব। যদিও এখন শুধুমাত্র আমারটা আর মেয়েরটাই এখানে নাস্তা রেডি করে নিয়েছি, আর আপনার ভাইয়াটা টেবিলেই সাজানো রয়েছে। তো সে এখন একটু ছাদ বাগানে কাজ করছে, কারণ সকালবেলা ছাড়া কখনোই ছাদ বাগানে তার নামা হয় না। আর হচ্ছে সন্ধ্যার পরে, তাও ৮টা-৯টার পরে যদি কখনো সুযোগ পায়, কারণ সারাদিন তো তার অফিস থাকে, অফিস থেকে আসতে আসতে ৮টা বেজে যায়। তো এই কারণে আসলে সকালবেলায় যতটুকু সম্ভব সে চেষ্টা করে ছাদ বাগানে কিছু কাজ করে দেওয়ার জন্য। আর যেহেতু নতুন করে ছাদ বাগানটা সাজাচ্ছি, তাই কিন্তু অনেক কাজ এই মুহূর্তে, হয়তো বা আস্তে আস্তে কাজের চাপটাও কমে যাবে। সত্যি কথা বলতে, ছাদ বাগানটা করি শখে। আর শখ তো এমন এক জিনিস যেখানে যত কষ্টই হোক না কেন, সেটা কিন্তু গায়ে লাগে না বা চোখেও পড়ে না। এখানে যদি সারাদিনও পরিশ্রম করি, আমার কাছে কোনো ক্লান্তি ফিল হয় না, কারণ এটা ভালোবেসে ভালো লাগা থেকে করি। যেমনটা আমরা সংসারের কাজগুলো করি, আমাদের কোনো কিন্তু ক্লান্তি ফিল হয় না। ঠিক তেমনভাবেই ছাদ বাগানটা হচ্ছে শখের, আর শখের জিনিসগুলো করতে কোনোই কষ্ট হয় না।
তো এই যে দেখেন আমি ২টা টবের উপরে একটা করে টব বসিয়ে রেখেছি। এগুলোর মধ্যে হচ্ছে আমি মরিচ গাছ, বেগুন গাছ এগুলো দিয়েছি। যেহেতু আমার এই বাগানের মধ্যে জায়গা কম, মানে একদম লম্বাভাবে একটা সারিবদ্ধভাবে অনেকগুলো গাছ রেখেছি। আর সেই ২টা ড্রামের ফাঁকা যে জায়গাগুলো থাকে সেখানে হচ্ছে আমি ছোট ড্রামগুলো বসিয়ে দিচ্ছি, যেখানে আর কি ফাঁকাটা থাকে বা গাছটা উপরে আছে। সত্যি বলতে জীবনের যে কোনো কাজ, সেটা হোক সাংসারিক, ঘরের কিংবা বাহিরের, একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ না করি তাহলে কিন্তু কাজগুলো সহজ হয় না। আর বুদ্ধি করে কাজ করবেন, দেখবেন সহজ আর সুন্দর হয়ে যায়। তো আমার এখানে গাছগুলো সাজানো হচ্ছে আর আমি ২টা টবের উপরে একটা করে যে ছোট টব বসিয়ে দিচ্ছি। এতে করে দেখেন আমার কিন্তু জায়গাগুলো অনেক বেঁচে গেছে আর দেখতেও সুন্দর লাগছে। মাশাআল্লাহ, এখন বড় গাছগুলো তাদের মতো বড় হবে আর ছোট, ছোট এই সবজি গাছগুলো তাদের মতো করে বড় হতে থাকবে। তো বৃষ্টি হওয়ার কারণে এই যে পাতাগুলোর মধ্যে কিন্তু অনেক পরিমাণের মাটি লেগে গেছে। তো এগুলো পরিষ্কার করে না দিলে গাছের পাতাটা কিন্তু সহজে সোজা হতে পারবে না। তো এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। আমার গত ভিডিওর আগের ভিডিওতে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন যে, "আপু, আপনার বাগানটা ঠিক কোথায় বা বাসা থেকে কিভাবে বের হন?" মানে সে আসলে দেখতে চেয়েছেন। তো আসলে এটা হচ্ছে আমার বেলকনি দিয়ে বের হওয়ার রাস্তা। আমি যখন বেলকনিতে গ্রিল লাগিয়েছিলাম তখনই আমার প্রত্যেকটা বেলকনিতে আমি দরজা রেখেছি। তার কারণ হচ্ছে আমি যেহেতু গাছ লাগাতে ভালোবাসি, তাই খুব সহজে যেন আমি বেলকনির বাহিরে গাছগুলো নিতে পারি। সে কারণে আমার প্রত্যেকটা বেলকনিতে কিন্তু আমি বড়, বড় করে দরজা রেখেছি। আর এত বড় দরজা রাখা আছে যেন মানুষ প্রবেশ করতে পারে। মানে আমরা খুব সহজে দাঁড়িয়েই প্রবেশ করতে পারবো। তো সেই দরজাটাই আমার কাজে লেগে গেছে। আর এই জায়গাটা হচ্ছে একটা বিল্ডিং এর, বড় একটা বিল্ডিং এর যে বাউন্ডারিটা থাকে, বাউন্ডারি বিল্ডিং এর ছাড়াও কিন্তু অনেকটা জায়গা কিন্তু আমরা রেখে তারপর হচ্ছে বিল্ডিংটা তৈরি করি। তো সেই সাইডের যে জায়গাটা সেটা কিন্তু আমরা পরবর্তীতে যেকোনোভাবে কাভার করে দিই। সেটা হচ্ছে মানুষ গ্রিল দিয়ে একদম খেঁচির মতো করে বুনে তারপর হচ্ছে আমরা পুরো বিল্ডিংটার সেফটি দেই যেন ভেতরে কোনো লোক প্রবেশ না করতে পারে। তো সেই জায়গাটা হচ্ছে আমরা গ্রিল না দিয়ে একদম সমপরিমাণভাবে লেবেল করে ছাদ দিয়ে দিয়েছি। এটা আসলে প্ল্যান করে পরবর্তীতে করেছি। আমি যেহেতু গাছ ভালোবাসি, তো গাছ রাখবো সে কারণে। আর আমি চাইলে আমার বাসার ছাদেই রাখতে পারি। যেহেতু আমার বাসাটা ২য় তলায় আর ছাদটা আছে ১০ তলার উপরে। তো বুঝতেই পারছেন ২য় তলা থেকে ১০ তলায় যাওয়ার ইচ্ছে আমার হয়তোবা খুব কম হবে। হ্যাঁ, ছাদ বাগান থাকলে হয়তোবা সারাদিনে একবার যাওয়া হবে। আর সেক্ষেত্রে এখন আমি যেহেতু একদম আমার বাসার সাথেই করেছি, এখানে কিন্তু আমি সারাক্ষণ দেখতে পারছি। আমার যখনই ভালো লাগছে না বা কোনো একটু দেখতে ইচ্ছে করছে, আমি কিন্তু প্রতি সেকেন্ডে এখান দিয়ে দেখতে পারছি। তো সে কারণে এখানে ছাদটা দেওয়াতে আমার জন্য অনেক বেশি সুবিধে হয়েছে। হয়তোবা পরবর্তীতে আরো ছাদেও বাগান করব ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আমার বিল্ডিংটা যেহেতু নির্মাণাধীন ভবন, সে কারণে এখনো কিন্তু লিফটের কাজটা শুরু হয়নি। মানে লিফটটা এখনো লাগানো হয়নি। তো আমার জন্য সুবিধে ২ দিক থেকে হয়েছে। প্রথমত হচ্ছে আমার গাছগুলো উপরে উঠাতে হচ্ছে না। আমি এখানেই এত সুন্দর একটা ছাদ পেয়ে গিয়েছি। আর তাছাড়া এখানে গার্ডেন হওয়ার কারণে আমার বাসার সৌন্দর্য কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। বাসার সাথে একটা বাগান, ভাবেন তো কত সুন্দর লাগে। মাঝে, মাঝে মনে হচ্ছে একটা বাংলো বাড়ির মতো। আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, এখানে এই বাগানটা করতে বা এই ছাদটা করতে আমার মোটামুটি অনেক টাকা খরচ হয়ে গেছে। শুধুমাত্র ছাদটা করার জন্য নয়, ছাদ করেছি তারপর এখানে এই যে বাউন্ডারি দিতে হয়েছে। যদিও উপরে কাজ চলার কারণে আমি কিন্তু এই যে সমস্ত রেলিংটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি। যখন বিল্ডিং এর কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে তখন ইনশাআল্লাহ সবকিছু সুন্দরভাবে দেখাতে পারবো। তো এই হচ্ছে আমার বাগানটা। আশা করছি আপু বুঝতে পেরেছেন। আর আমি হচ্ছে বেলকনি দিয়ে ওঠানামা করি। যদিও এখন পর্যন্ত সেখানে সিঁড়ি লাগানো হয়নি। জাস্ট একটা টুল ব্যবহার করেই ওঠানামা করা যায়। তো খুব শীঘ্রই আমি সিঁড়িটা নিয়ে আসবো। সিঁড়িটা বানানো হয়ে গেছে অলরেডি, আমরা সিঁড়িটা বানাতে দিয়েছি। তো তখন আবার না হয় পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। তো এই যে আমার শখের ছাদ বাগানটা কিন্তু একটু, একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপর চলে এসেছি কিচেনে। যদিও ছাদ বাগানে কিন্তু অনেকটা সময় পার করেছি। আপনাদেরকে তো ছাদ বাগানের কাজগুলো করা দেখাইনি। ১ম এই বলেছি ছাদ বাগানের কাজ করানো কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করি না। তার কারণ হচ্ছে ছাদ বাগানে যখন কাজ করি তখন আসলে মন থাকে অন্যদিকে। ইচ্ছে করে না তখন আর ফুটেজ নেই। এই কারণে কখনোই দেখানো হয় না। খুব কম দেখাই। তো এরপর কিচেনে আসলাম, এসে দেখি আজকে আমার চুলাটার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। অনেকদিন পর্যন্ত ডিপ ক্লিন করা হয় না। তো মাঝে, মাঝে কিন্তু কিচেনের সবকিছু ডিপ ক্লিন করতে হয়। যদিও আমার কিচেন সবসময় পরিষ্কার থাকে। কিন্তু পরিষ্কার থাকলেও দেখবেন মাঝে, মাঝে কিছু, কিছু জায়গায় থাকে যে অনেক ময়লা আটকে যায়।
তো সেগুলো তো পরিষ্কার করতে হয়। আর এই যে চুলার যে গ্যাস বার্নারটা সেটার ভিতরে কিন্তু অনেক ময়লা জমে যায়। এটা কিন্তু পরিষ্কার করার সহজ একটা টেকনিক আমি দেখিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর সেটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা ততটুকু দিয়েছি যেন গ্যাস বার্নার এবং গ্যাসের যে স্ট্যান্ডটা সেটা যেন একদম পানির নিচে ডুবে থাকে। সেই পানির সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি ডিটারজেন্ট পাউডার। এরপর পানিটাকে বলক তুলে নিয়েছি। চাইলে এর সাথে একটা লেবু কেটে দিয়ে দিতে পারেন, একদম রস সহ এবং খোসা সহ সবকিছু। তো এতে করে কাজটা আরো ভালো করবে। তো সেই পানিটার ভিতরেই কিন্তু আমি স্ট্যান্ডগুলো ভিজিয়ে রেখেছি। জাস্ট 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। অনেকেই আছেন যে চুলার বার্নার বা স্ট্যান্ডটা দেখবেন ব্যবহার করতে করতে অনেক বেশি তেল চিটচিটে ভাব হয়ে যায়, আঠালো হয়ে যায় বা মরিচা ধরা দাগ পড়ে যায়। এর কোনো কিছু থাকবে না আপনি যদি এভাবে 5 মিনিট সামান্য একটু বেকিং সোডা আর হুইল গুঁড়া দিয়ে এভাবে ভিজিয়ে রাখতে পারেন। তো খুব সহজে কিন্তু আপনি চুলার সবকিছু পরিষ্কার করে নিতে পারবেন। আর সবথেকে বড় কথা, সামনে শীতের দিন। আর শীতের দিনে আমরা চাইলেও কিন্তু সারাদিন পানির কাজগুলো করতে পারবো না। কারণ সবারই ঠান্ডার সমস্যা কম বেশি থাকে। আর দিনটা যেহেতু ছোট, আর এই ছোট দিনে আমাদের কাজগুলো কিন্তু একটু বুদ্ধি খাটিয়েই করতে হবে। আমি কিন্তু দেখেন স্ট্যান্ডগুলো ভিজিয়ে রেখেছি আর এই দিক থেকে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। ওইদিকে আমি শুধুমাত্র স্ট্যান্ডটা শুধু পানি দিয়ে পরিষ্কার করে নেব। কোনো মাঝামাঝি কোনো ঝামেলাই থাকবে না। শুধু পানি দিয়ে পরিষ্কার করে নিলেই দেখবেন সব ময়লা উঠে গেছে। বিশ্বাস না হয় একবার বাসায় ট্রাই করে দেখবেন যে আপু সত্যি বলেছে কিনা। এতে করে আমাদের ঝামেলা কিন্তু অনেকটা কমে যায়। তো এরপর আমি যে চুলার বার্নারের উপরে একটু স্প্রে করে দিয়েছি। যে স্প্রেটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম অনলাইন থেকে। যদিও এইসব স্প্রের কোনো প্রয়োজন হয় না। যে পানিটার মধ্যে আমি বার্নারগুলো ভিজিয়ে রেখেছি সেখান থেকে কিছুটা পানি নিয়ে এখানে স্প্রে করলেই দেখবেন এটা খুব সহজে উঠে যাবে। তো আসলে কিচেনের কাজগুলো সহজ করার জন্য ছোট ছোট বুদ্ধিগুলো খাটিয়ে কাজ করলে দেখবেন কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আর ছোট দিনের কাজগুলো তো একটু বুদ্ধি করে করতেই হবে। এতে করে কাজগুলো কিন্তু সহজ এবং আরো সুন্দর হয়ে যায় আর তাড়াতাড়িও অনেক কাজ করে নেওয়া যায়। তো আমি আজকে একদম চুলাটা সরিয়ে নিয়ে চুলার নিচের যে জায়গাটা সেখানে অনেক ময়লা জমে গিয়েছিল। রান্না করার সময় ছিটে তো অনেক ময়লা যায়। উপরে যেগুলো সেগুলো তো প্রতিদিন পরিষ্কার করে নেই। কিন্তু ভেতরেরগুলো তো ডিপ ক্লিন না করলে সেটা পরিষ্কার করা হয় না। তো আজকে সেটাও একদম পরিষ্কার করে নিলাম। তো আমার গ্যাস বার্নারটা তো পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই ফুলগুলোকে পরিষ্কার করে নেব। যেই পানির মধ্যে আমি আমার বার্নারটা ভিজিয়ে রেখেছি সেখান থেকে বার্নারটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। যদিও সেটা অফ ক্যামেরায় করে ফেলেছি। আর এখন সেই পানির মধ্যে এই ফুলগুলো ভিজিয়ে রাখবো। এই যে দেখেন সেই গরম পানিটা কিন্তু এখনো পানিটা কিন্তু প্রচুর গরম রয়েছে। আমি হাত দিচ্ছি, আমার হাতটা একদম পুড়ে পুড়ে উঠছে। আর আমি কিন্তু বার্নারটা উঠিয়ে ফেলেছি, উঠিয়ে জাস্ট ধুয়ে নিয়েছি। কোনো মাঝামাঝি কিচ্ছু করি নাই। আমার সেই ফুটেজটা স্কিপ হয়ে গেছে। আসলে আমি যে ক্যামেরাটা অন করি নাই সেটা আসলে খেয়াল করিনি। তো এই যে সেই পানির মধ্যেই কিন্তু আমি ফুলগুলোকে ভিজিয়ে রাখছি। এগুলো 5 থেকে 6 মিনিট আমি ভিজিয়ে রাখবো। এরপর এগুলোকেও ক্লিন করে ফেলবো। তো এই যে দেখেন একটা কাজের মধ্যে কত কাজ করে ফেলছি। আর এগুলো একদম কাজ সহজ করার একটা টেকনিক। আর শীতের দিনে কাজগুলো কিন্তু এভাবেই করবেন। দেখবেন আপনার ঠান্ডার সমস্যা থাকবে না। আর কাজগুলো করতে কিন্তু কোনো কষ্ট হবে না। দেখেন এর গায়ে কিন্তু একটা ফোঁটা ময়লা নেই। বিশ্বাস করেন আপনি বাসায় এভাবে এই টেকনিকটা খাটিয়ে দেখবেন কোনো ময়লা থাকবে না। আপনাকে মাজা ঘষা কিচ্ছু করতে হবে না। এমনিতেই উঠে যাবে। তো আমার এই বার্নারের ভিতরে কিন্তু প্রচুর পানি ঢুকে গেছে। এগুলোর একটা সমস্যা আছে। পানি ঢুকে গেলে কিন্তু সহজে গ্যাসটা পাঁচ হতে চায় না। যখন আমি এটা আবার চুলাটা জ্বালাতে যাব, তো এখন এটাকে ভালো করে আমাকে মুছে শুকিয়ে নিতে হবে। দেন এর ভেতরে গ্যাসটা ঢুকবে। তো আমি এটা ছিদ্রগুলোর ভিতরে নিঃশ্বাস দিয়ে মানে ফু দিচ্ছিলাম। ফু দিয়ে এগুলোর ভিতর থেকে পানি বের করে নিয়েছি। যেহেতু আমি এখনো রান্নাটা বসাইনি, আমাকে রান্না চাপাতে হবে। তো সে কারণে আমি এটা খুব সুন্দর করে মুছে নিয়েছি। যদিও এটা 10 থেকে 15 মিনিট রোদে দিলেও এটা শুকিয়ে যেত। তো আমার কাছে আসলে সেই সময়টা নেই। তো আজকে আর আসলে আপনাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করব না। কারণ রান্নার ভিডিও শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো এই যে দেখেন কত সুন্দরভাবে স্ট্যান্ডটাও কিন্তু পরিষ্কার হয়েছে। একদম ঘষা মাজার ঝামেলা ছাড়া, কোনো কষ্ট ছাড়া কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর এই স্ট্যান্ডগুলো মাজতে গেলে কতটা ব্যথা লাগে আমার মনে হয় আপনাদের সেটা জানা আছে, সেটা নাই বললাম। তো এভাবেই সহজ বুদ্ধিতে এই কাজটা করে নিতে পারেন। তো আমার চুলাটাও জ্বলে গেছে আলহামদুলিল্লাহ। এখন রান্না বসিয়ে দিব। রান্নার ভিডিওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। তো আমার গত পর্বের ভিডিওতে একজন আপু কমেন্ট করে বলেছিলেন আমার এই যে মশলার জার রাখার যে ক্যাবিনেটটা
সে দেখতে চেয়েছেন, আর হচ্ছে এটা কোথা থেকে নিয়েছি সেটা সে জানতে চেয়েছেন। তো আপুকে উদ্দেশ্য করে আমি ক্যাবিনেটটা একটু দেখিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে এই ক্যাবিনেটটা কিন্তু আমি সম্পূর্ণ কিনে আনিনি। তাই ভাবলাম আপুকে ভালো করে দেখিয়ে দেই, তা না হলে হয়তোবা আপু বুঝতে পারবে না। আপু এটা হচ্ছে আমি ইন্টেরিয়র দিয়ে করিয়েছি। আমার এখানে যে স্পেসটা ছিল, মানে যে জায়গাটা, সেই জায়গাটাতে আমি এরকম একটা ক্যাবিনেট তৈরি করব, আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। তো এই জায়গাটা যখন আমি বের করেছি, তখন দেখলাম যে উপরে কিছুটা জায়গা এরকম ফাঁকা থাকে। আপনি একটু উপর থেকে দেখলে বুঝতে পারবেন। উপরে কিন্তু আমি ২ টা পাট্টা দিয়ে এখানে লম্বা একটা জায়গা রেখেছি। যদিও এখানে হচ্ছে আমি আমার আচারের পটগুলো রাখি। সবসময় আচারের যে জারগুলো সেগুলো উপরে রাখি। আর নিচে হচ্ছে একটা ক্যাবিনেট করা। এই ক্যাবিনেটটার একটা মাপ আছে। হ্যাঁ, এই ভেতরে যে অর্গানাইজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি কিনে এনেছি। আর এটা হচ্ছে মার্কেটে এমনি আপনি কিনতে পাবেন। এটা সম্পূর্ণ কিনতে পাবেন, তবে সেটা প্রাইসটা অনেক পড়বে। শুধুমাত্র একটা পাট্টা পাবেন। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এই যে ভেতরের অংশটা আর বাহিরে যে পাট্টাটা, এটা শুধু কিনতে পাবেন। এটার শুধু এই অর্গানাইজারটা যদি আপনি একদম সেলফ সহ কিনতে চান, তাহলে আপনাকে ৬০ থেকে ৭০,০০০ টাকার মধ্যে কিনতে পাবেন, শুধুমাত্র সিঙ্গেল পার্ট। আমার এই ক্যাবিনেটটা কিন্তু ডাবল পার্ট। আর আমি শুধুমাত্র এক পাশেই অর্গানাইজার ব্যবহার করেছি, আর অন্য সাইড কিন্তু আমি ইন্টেরিয়র দিয়ে সুন্দরভাবে তাক তাক করে নিয়েছি। আর ডাবল পার্ট যদি আপনি কিনতে যান, তাহলে আপনাকে ১.৫ থেকে ২ লাখ টাকার মধ্যে কিনতে হবে। আর এটা পেয়ে যাবেন হচ্ছে মিরপুর শেওড়াপাড়ার কাছে যে মেট্রো স্টেশন আছে, তার কিন্তু একটু পেছনে, মানে ১০ নম্বরের দিকে। আর হচ্ছে যে মেট্রো স্টেশন, এটার মাঝামাঝি একটা শপ আছে, এটার নাম হচ্ছে কিচেন। ওই কিচেনে এই ধরনের সবকিছু আপনি অর্গানাইজারগুলো পেয়ে যাবেন। তো আমার কিচেনের ম্যাক্সিমাম অর্গানাইজার কিন্তু সেখান থেকে নেওয়া। এজন্য আর কি আমি লোকেশনটা বলে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমারটা হচ্ছে আমি এটা সম্পূর্ণ কাস্টমাইজ করে তৈরি করেছি। তো আমি যখন কাস্টমাইজ করে তৈরি করেছি, এখানে আমার খরচ পড়েছিল ১,০০,০০০ টাকার মতো। তো আপনার বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভালো করে দেখিয়ে দিয়েছি। আশা করছি আপু তার উত্তরটি ভালো করেই পেয়ে গেছেন, আর অন্যান্য আপুদের যদি জানার থাকে তারাও কিন্তু জানতে পেরেছেন। তো যাই হোক, এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। তার আগে বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যাবেন। আর ভিডিও বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। গত পর্বে ধাঁধা ছিল, কোন মা সন্তান জন্ম দেয় না? ধাঁধার সঠিক উত্তর ছিল চশমা, যেটার উত্তর কেউ দিতে পারেনি, তাই আজকের পর্বে কারো নাম নিতে পারছি না। এখন বলে দিয়েছি আজকের পর্বের ধাঁধা। আজকের পর্বে ধাঁধা হচ্ছে, কোন তাল গাছে ফলে না? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।